আমাদের বাঁহাতি ব্যাটার যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ডানহাতি পেসাররা রাউন্ড দ্য উইকেট এসে যদি অ্যাঙ্গুলার ডেলিভারি করতে পারেন, যেটা একটু সুইং খেয়ে আবার যদি অফ স্টাম্প থেকে ভেতরের দিকে ঢুকে, তাহলে আমাদের বাঁহাতি ব্যাটাররা আউট হয়ে যাবে। খুররাম শাহজাদ প্রথম টেস্টেও এই রাউন্ড দ্য উইকেটে এসে বাঁহাতি ব্যাটারদেরকে ঝামেলা করছিল। আজকেও যখন দেখা গেল যে বাঁহাতি ব্যাটাররা একের পর এক আউট হয়ে যাচ্ছে, টপ অর্ডারের টানা বাঁহাতি গুলাকে না নামিয়ে মিরাজ অথবা মুশফিক একটা ডানহাতি ব্যাটারকে একটু ওপরের দিকে কি নামানো যেত না? আচ্ছা, মানলাম যেখানে ভাবছিলাম বা যেখানে আশা করছিলাম একটা উইকেটও পড়বে না, উইকেট পড়তেই পারে। কটা পড়বে? খুব ভালো বোলিং হচ্ছে, একটা উইকেট, দুইটা উইকেট, তিনটা উইকেটই না হয় পড়লো ৪৫ মিনিটের মধ্যে। ৬টা উইকেট কিভাবে পড়ে? তার মধ্যে ৫ জনই বাঁহাতি ব্যাটার। এই বাঁহাতিদের মিছিল ডাগ আউটে ফিরে যাওয়ার পর যখন লিটন আর মিরাজ একসাথে জুটি বাঁধলেন, খুররামদের সকল জারিজুরি একদম শেষ হয়ে গেল। পাকিস্তানের একাদশে যে বোলাররা এই টেস্ট খেলছেন সেখানে যে এক্সপ্রেস পেসের অভাব এবং সেটা বাংলাদেশের ফেভারে কাজ করতে পারে এ বিষয়ে আলোচনা করেছিলাম, এবং সেটাই কিন্তু হয়েছিল। প্রথম ১ ঘন্টার দুঃস্বপ্ন শেষে তারপরে কিন্তু পাকিস্তানের পেসার বলেন, স্পিনার বলেন, কেউই কিন্তু পাত্তাই পায়নি। ২৬ রান ৬ উইকেট। টেস্টের ইতিহাসে ৩০ রান বা তার কমে ৬ উইকেট পড়ে যাওয়ার পর কখনো ১৫০ রানের পার্টনারশিপ হয় নাই। সেখানে মিরাজ এবং লিটন ১৬৫ রানের পার্টনারশিপ করেছেন। মিরাজ গতকাল বল হাতে বাংলাদেশকে বাঁচিয়েছেন, আজকে ব্যাট হাতে বাঁচিয়েছেন। ৭৮ রান করে হুট করে আউট হয়ে গেলেন। আমি আশা করছিলাম মিরাজও আজকে তার 100টা করতে পারবেন, কিন্তু সেটা হয়নি। তবে লিটন তার 100টা ঠিকই করেছেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, লিটন হাসান মাহমুদকে নিয়েও একটা বড় পার্টনারশিপ করে ফেলেছেন। এই লিটন মিরাজের পার্টনারশিপ, হাসান মাহমুদের প্রতিরোধ, এসব তো আছেই। সেই সাথে পাকিস্তানের ক্যাচ মিস আর শান মাসুদের ক্লুলেস ক্যাপ্টেন্সি নিয়েও আসলে আজকে কথা বলতে হবে। শান মাসুদের ক্যাপ্টেন্সি নিয়ে কেন সমালোচনা করছি? হাসান মাহমুদকে তিনি সেট হতে দিয়েছেন। প্রথম কি হলো, লিটন কুমার দাস একেবারেই যখন স্প্রেড করে দেওয়া হলো তার সামনে ফিল্ড, তিনি ডট বল খেলছেন। এজ লেভেলে খেলা হলেও একটা ক্যাপ্টেন এই সময় ওভারের তৃতীয় বা চতুর্থ বল থেকে ফিল্ডারদেরকে ভেতরে নিয়ে আসবেন, একটা সিঙ্গেল ঠেকাবেন। লিটন প্রত্যেকটা ওভারে কি পেস কি স্পিন চতুর্থ অথবা পঞ্চম বলে ইজিলি সিঙ্গেল বের করে নিয়েছেন। চতুর্থ বলে তো বটেই, পঞ্চম বলেও ফিল্ডার ভিতরে আনেননি শান মাসুদ। আর এই সবগুলো ওভারের একটা দুটো করে বল খেলে খেলে হাসান মাহমুদ এমন ভাবে সেট হয়েছেন, একটা সময় মনে হচ্ছিল লিটন তো অনেক দূরের কথা, হাসান মাহমুদকেও আউট করতে পারবে না পাকিস্তানি বোলাররা। এবং সেটাই হয়েছে, হাসান মাহমুদকে কেউ আউট করতে পারেননি। কিন্তু গতকালকের খেলা শেষে বাংলাদেশের সামনে আজকে একটা সুযোগ ছিল পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে ফেলার, সেটা কিন্তু বাংলাদেশ করতে পারেনি। বরঞ্চ প্রথম ১ ঘন্টা পরে মনে হচ্ছিল বাংলাদেশই ছিটকে গেছে ম্যাচ থেকে। এরপর লিটন মিরাজ আর হাসান মাহমুদের বীরত্বে পাকিস্তানের লিডটা আসলো মাত্র ১২ রানের। অর্থাৎ এখন বলা যেতে পারে যে খেলাটা আসলে হয়ে গেছে এখন এক ইনিংসের। এবং খেলার এই পর্যায়ে বলতে হবে বাংলাদেশ কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছে, কারণ পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ ওভার ৪ বলের মধ্যেই পাকিস্তানের ২ উইকেট হাওয়া। বাংলাদেশ তো চাইবে কোনোভাবেই যেন তাদের সামনে টার্গেটটা ২০০ ক্রস করে না যায়। আর পাকিস্তান যদি ফোর্থ ইনিংসে ২৫০ বা তার চেয়ে বেশি টার্গেট দিতে পারে, সেটা অ্যাচিভ করা, সেটা চেজ করা কিন্তু খুব একটা সহজ হবে না বাংলাদেশের জন্য। আজকের খেলায় কত কিছু হয়ে গেল, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, মিরাজ লিটন হাসানের প্রতিরোধ এবং পাকিস্তানের বোলিং ব্যর্থতা, সবকিছু মিলিয়ে নিউট্রাল ফ্যানদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, এই টেস্টে দুর্দান্ত একটা ফিনিশ কিন্তু অপেক্ষা করছে তাদের জন্য।